কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফিফথ সেমিস্টারে হিস্ট্রি মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। এর আগের আলোচনাতে আমি তোমাদের 5 এবং 10 মার্কের বড় প্রশ্নগুলোর সাজেশন সম্বন্ধে আলোচনা করেছিলাম, এবং আজকের ভিডিওতে আমরা ছোট প্রশ্ন উত্তরগুলো সম্বন্ধে আলোচনা করব। তো এই ভিডিওটাতে তোমরা প্রশ্নের সঙ্গে উত্তরগুলো পেয়ে যাবে, যেগুলো আমি বলে দিচ্ছি। তো এই প্রশ্নগুলো তোমরা পড়ে যাও। তোমাদের আগেই বলে দিই, এগুলো পড়লে যে তোমরা সবগুলো কমন পাবে সেটা নয়। এখানে 50টা প্রশ্ন রাখা হয়েছে, যেগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই এই প্রশ্নগুলো তোমাদের জেনে যাওয়া অবশ্যই উচিত। তো আমরা শুরু করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমাদের যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ওয়াভেল পরিকল্পনা কি? ওয়াভেল পরিকল্পনা ছিল 1945 সালে ভাইসরয় লর্ড ওয়াভেল প্রদত্ত একটি সাংবিধানিক প্রস্তাব, যেখানে ভারতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে অধিকাংশ সদস্যপদ ভারতীয়দের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়। এর উদ্দেশ্য ছিল যুদ্ধ পরবর্তীত ভারতের প্রশাসনে ভারতীয়দের অংশগ্রহণ বৃদ্ধি করা। এখানে যুদ্ধ পরবর্তী মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বদেশী আন্দোলনের দুটি ধারা আলোচনা করো, বা ধারা কি উল্লেখ করো। স্বদেশী আন্দোলনের দুটি ধারা ছিল, নরমপন্থী যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাতেন, এবং 2 নম্বর হচ্ছে চরমপন্থী যারা প্রত্যক্ষ কর্ম এবং জাতীয়তাবাদী উত্তেজনার মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে উগ্র রূপ দিয়েছিলেন। 3 নম্বর হচ্ছে, নেহেরু রিপোর্ট কি? নেহেরু রিপোর্ট ছিল 1928 সালে মতিলাল নেহেরুর নেতৃত্বে প্রণীত একটি সাংবিধানিক খসড়া, যাতে ব্রিটিশদের দেওয়া শাসন ব্যবস্থার বদলে স্বশাসিত ভারতের প্রস্তাব রাখা হয়। এটি ছিল প্রথম সর্বভারতীয় সংবিধান খসড়া। তো এখানে নেহেরু মানে হচ্ছে মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু নয়, এটা মনে রাখতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পুনা চুক্তি কবে ও কার মধ্যে হয়? 1932 সালে মহাত্মা গান্ধী ও ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা জেলে এই চুক্তি হয়। তো এই চুক্তি কি ছিল? এতে দলিতদের জন্য পৃথক নির্বাচক মণ্ডল বাতিল করে সাধারণ নির্বাচনে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? 1798 সালে লর্ড ওয়েলসলি সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন। এর মাধ্যমে দেশীয় রাজ্যগুলোকে ইংরেজদের অধীন মিত্র হিসেবে গঠন করা হতো, এবং তাদের রাজ্যে ইংরেজি বাহিনী রাখতে বাধ্য করা হতো। এটাই হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ও প্রথম সভাপতি কে ছিলেন? তো 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এর প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। কংগ্রেসের উদ্দেশ্য ছিল ভারতীয়দের রাজনৈতিক দাবি তুলে ধরার জন্য প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম তৈরি করা। এবার যদি তোমাদের প্রশ্ন আসে যে জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন, তাহলে কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জি হবে না, উত্তর হবে এ ও হিউম, যিনি ছিলেন একজন ব্রিটিশ আইএএস অফিসার। 7 নম্বর হচ্ছে, মেকলে মিনিট কি? ম্যাকলে মিনিট ছিল 1835 সালে ম্যাকলের লেখা শিক্ষা সম্পর্কিত প্রতিবেদন, যেখানে ইংরেজি ভাষাকে ভারতের প্রধান শিক্ষার মাধ্যম করার প্রস্তাব করা হয়। এর ফলে পাশ্চাত্য ধাঁচের শিক্ষা ব্যবস্থা ভারতে চালু হয়। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, নৌ বিদ্রোহ কবে এবং কোথায় হয়? এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, যেমন প্রশ্নের উত্তরটা দেখলে বুঝতে পারবে। 1946 সালে বোম্বে নৌঘাটিতে তলোয়ার নামক জাহাজে রয়্যাল ইন্ডিয়ান নেভির নাবিকরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। এটি স্বাধীনতা আন্দোলনের শেষ বড় সামরিক প্রতিবাদ ছিল। এখানে তলোয়ার নামক জাহাজটা পয়েন্ট করে রাখবে, কারণ এইভাবে প্রশ্ন আসতে পারে যে নৌ বিদ্রোহ হয় কোন জাহাজে, তখন প্রশ্নটার উত্তরে লিখতে হবে তলোয়ার নামক জাহাজে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, সত্যাগ্রহ কি? সত্যাগ্রহ হলো মহাত্মা গান্ধীর প্রবর্তিত অহিংস রাজনৈতিক সংগ্রামের নীতি, যেখানে সত্য, বিচার ও নৈতিক শক্তির উপর নির্ভর করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। মানে এখানে কোনো সামরিক প্রতিবাদ জানানো হতো না, অহিংস প্রতিবাদ। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? 1781 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল মুসলমান সমাজের উচ্চশিক্ষা ও প্রশাসনিক কাজে প্রয়োজনীয় মানুষ তৈরি করা। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, একা আন্দোলন কোথায় ও কবে হয়, এর গুরুত্ব কি? 1820 টু 21 সালে উত্তরপ্রদেশে এই কৃষক আন্দোলন হয়। ভূমির উচ্চ ভাড়া মানে হচ্ছে রাজস্ব আদায়, মহাজনের শোষণ এবং জমিদারি অত্যাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করে। এটি পরবর্তী কৃষক আন্দোলনের ভিত্তি গড়ে দেয়। মানে এর গুরুত্ব হচ্ছে
পরবর্তী যে কৃষক আন্দোলনগুলি হয়েছিল সেগুলোকে অনুপ্রেরণা জাগাতো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে লখনৌ চুক্তি কবে ও কার মধ্যে হয়? 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়। এটি ছিল হিন্দু মুসলিম ঐক্যের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতা যা স্বাধীনতা আন্দোলনকে গতিশীল করেছিল। 13 নম্বর প্রশ্ন হচ্ছে চাপেকার ভ্রাতৃদ্বয় কারা? দামোদর ও বালকৃষ্ণ চাপেকার ছিলেন পুনের বিপ্লবী ভাই, যারা 1897 সালে প্লেগ কমিশনার র্যান্ডকে হত্যা করেন। তারা ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পথিকৃৎ হিসেবে পরিচিত। 14 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বভারতীয় মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন বা কারা প্রতিষ্ঠা করেন? তো অ্যান্সার হচ্ছে 1906 সালে ঢাকার নবাব সালিমুল্লাহ আগা খান প্রমুখ মুসলিম নেতারা মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন ঢাকায় মুসলমানদের রাজনৈতিক অধিকার রক্ষার উদ্দেশ্যে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত স্বাধীনতা লাভ করে কবে? 15 আগস্ট 1947 খ্রিস্টাব্দে। তো বলতে পারো যে এত সহজ প্রশ্ন আসে? হ্যাঁ, এই ধরনের সহজ প্রশ্ন আসে, কিন্তু উত্তরটা লিখে দেওয়ার কারণ হচ্ছে এমনও কিছু ছাত্রছাত্রী আসে যে 15 আগস্ট ভুলে 26 জানুয়ারি লিখে আসতে পারে, তাই উত্তরটা লিখে দেওয়া হলো। 16 নম্বর প্রশ্ন হচ্ছে পাকিস্তান কবে সৃষ্টি হয়? ঠিক ভারত স্বাধীনতা হওয়ার আগের দিন, 14 আগস্ট 1947। 17 নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ কবে হয়? 1905 সালে লর্ড কার্জন প্রশাসনিক কারণে বঙ্গভঙ্গ করেন, যা বিশাল প্রতিবাদ ডেকে আনে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে স্বদেশী আন্দোলন কবে শুরু হয়? 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিবাদ হিসাবে স্বদেশী আন্দোলন শুরু হয়, যেখানে দেশি পণ্য ব্যবহার ও বিদেশি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। 19 নম্বর প্রশ্ন হচ্ছে গদর শব্দের অর্থ কি? গদর অর্থ হলো বিদ্রোহ বা বিপ্লব। গদর পার্টি ছিল বিদেশস্থ ভারতীয় বিপ্লবীদের সংগঠন যা ব্রিটিশ বিরোধী আন্দোলন চালাতো, মানে এটা ছিল বিদেশে। 20 নম্বর হচ্ছে বিদ্যাসাগরের দুটি বই হচ্ছে বর্ণপরিচয় এবং বোধোদয়। 21 নম্বর হচ্ছে সেফটি ভালভ তত্ত্ব কি? এই তত্ত্ব মতে ব্রিটিশরা জনসাধারণের অসন্তোষ বের করার জন্য কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল, যাতে অসন্তোষ বিপ্লবে রূপ না নেয়। পরবর্তীতে এ ধারণা ভুল প্রমাণিত হয়। মানে কংগ্রেস তৈরি করা হয়েছিল জনগণের সাধারণের অসন্তোষকে ঠিক করার জন্য, কিন্তু এটাই পরবর্তীতে বিপ্লবী একটা পার্টিতে রূপ নেয়। 22 নম্বর হচ্ছে স্বদেশী আন্দোলন বলতে কি বোঝো? স্বদেশী আন্দোলন হলো দেশি পণ্য ব্যবহার, বিদেশি পণ্য বর্জন, জাতীয় শিক্ষা প্রসার এবং রাজনৈতিক স্বাধীনতার জন্য গণ আন্দোলন। 23 নম্বর হচ্ছে সংবাদ প্রভাকর ও তত্ত্ববোধিনী পত্রিকা কারা প্রতিষ্ঠা করেন? তো সংবাদ প্রভাকর হচ্ছে ঈশ্বরগুপ্ত, তত্ত্ববোধিনী দেবেন্দ্রনাথ ঠাকুর। 24 নম্বর হচ্ছে এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 25 নম্বর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? 1793 সালে লর্ড কর্নওয়ালিস জমিদারি ব্যবস্থাকে স্থায়ী করেন, যাতে জমিদার স্থায়ী খাজনা দিয়ে জমির মালিকানায় থাকে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিটিশ ভূমি রাজস্ব ব্যবস্থা, মানে ব্রিটিশ যুগে কোন কোন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলিত ছিল? এই জমিদারি ব্যবস্থা ছিল, রায়তওয়ারি ব্যবস্থা ছিল, চিরস্থায়ী ব্যবস্থা ছিল, মহলবাড়ি ব্যবস্থা ছিল, এই ধরনের ব্যবস্থাগুলি ছিল। 27 নম্বর হচ্ছে বেসিনের সন্ধি কবে হয়? 1802 সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি হয়, যা মারাঠা শক্তির পতনের সূচনা করে। 28 নম্বর হচ্ছে কুনওয়ার সিং কে ছিলেন? তিনি 1857 সালের বিহারের অন্যতম বিদ্রোহী নেতা ছিলেন, যিনি ইংরেজদের বিরুদ্ধে সফল লড়াই করেন। 29 নম্বর প্রশ্ন হচ্ছে ইয়ং বেঙ্গলের দুই নেতার নাম। 1 নম্বর হচ্ছে হেনরি ডিরোজিও ও কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু ও কানহু মুর্মু। 31 নম্বর প্রশ্ন হচ্ছে চার্লস উড ও তার ডেসপ্যাচ কি? চার্লস উড ব্রিটিশ শিক্ষানীতির মূল কর্তাদের একজন। 1854 সালে উডের ডেসপ্যাচে ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা থাকে। 32 নম্বর প্রশ্ন হচ্ছে ডিরোজিও কে ছিলেন? তিনি কলকাতার হিন্দু কলেজের শিক্ষক এবং ইয়ং বেঙ্গল আন্দোলনের জনক ছিলেন, যিনি যৌক্তিক চিন্তা ও আধুনিক ভাবনার প্রচার করেন। 33 নম্বর প্রশ্ন হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন? ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী। 34 নম্বর হচ্ছে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গাফফার খানকে সীমান্ত গান্ধী বলা হয় তার অহিংস লড়াইয়ের জন্য। 35 নম্বর হচ্ছে ব্রাহ্ম আন্দোলন কি? রামমোহন রায়ের প্রতিষ্ঠিত ব্রাহ্ম আন্দোলন ছিল একেশ্বরবাদ, কুসংস্কার নিবারণ এবং সমাজ সংস্কারের আন্দোলন। 36 নম্বর হচ্ছে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? 1939 সালে সুভাষচন্দ্র বোস। 37 নম্বর প্রশ্ন হচ্ছে মাউন্ট ব্যাটেন প্ল্যান কি? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? 1947 সালে লর্ড মাউন্ট ব্যাটেন প্রস্তাবিত ভারতের বিভাজন ও স্বাধীনতার পরিকল্পনাই হলো মাউন্ট ব্যাটেন প্ল্যান বা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। 38 নম্বর প্রশ্ন হচ্ছে 1857 বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছিলেন? উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর।
39 নম্বর প্রশ্ন হচ্ছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। 40 নম্বর হচ্ছে তিতুমির কে ছিলেন? তিনি বাংলার কৃষক বিদ্রোহের নেতা ছিলেন, যিনি বাঁশের কেল্লা বানিয়ে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেন। 41 নম্বর প্রশ্ন হচ্ছে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? 1867 খ্রিস্টাব্দে বোম্বেতে আটম রাম পণ্ডিত ও কেশব চন্দ্র সেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। প্রথম পাটকল কে কোথায় স্থাপন করেন? 1855 সালে জর্জ অকল্যান্ড হুগলির রিষড়ায় প্রথম পাটকল স্থাপন করেন। এটা প্রশ্নটা আসতে পারে যে কোথায় আসতে পারে, তাহলে হুগলির রিষড়ায়। 43 নম্বর প্রশ্ন হচ্ছে পলাশির যুদ্ধ কবে হয়? 1757 সালে সিরাজদৌল্লা ও রবার্ট ক্লাইভের মধ্যে পলাশির যুদ্ধ হয়। 44 নম্বর হচ্ছে বক্সারের যুদ্ধ কবে হয়? 1764 সালে মীর কাসিম, সুজাউদ্দৌলা ও শাহ আলমের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে ইংরেজরা বক্সারের যুদ্ধে জয়লাভ করে। 45 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচ্যবাদ কি? প্রাচ্য বা পূর্ব দেশের ভাষার সাহিত্য সংস্কৃতি ও ইতিহাসের অধ্যয়নকে প্রাচ্যবাদ বলা হয়। 46 নম্বর প্রশ্ন হচ্ছে সিপাহী বিদ্রোহের কয়েকজন নেতার নাম। অনেকগুলি নেতা ছিলেন, প্রধান প্রধান নেতা হলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাতিয়া টোপে, কুনওয়ার সিং, বেগম হযরত মহল ইত্যাদি। আবার সিপাহী বিদ্রোহের যিনি প্রধান নেতা ছিলেন দিল্লি সম্রাট, সেটাও তোমরা মনে রাখবে। 47 নম্বর হচ্ছে অবশিল্পায়ন কি? ব্রিটিশ শাসনে ভারতীয় হস্তশিল্প এবং দেশীয় শিল্প ধ্বংস হয়ে যাওয়া এবং শিল্প উৎপাদনের পতনকেই অবশিল্পায়ন বলা হয়। 48 নম্বর প্রশ্ন হচ্ছে ইয়ং বেঙ্গলের দুটি পত্রিকার নাম। একটা হচ্ছে বেঙ্গল স্পেকটেটর এবং হিন্দু পাইনিয়র। 49 নম্বর প্রশ্ন হচ্ছে সত্যবিলোপ নীতি কে চালু করেন? লর্ড ডালহৌসি সত্যবিলোপ বা ডক্ট্রিন অফ ল্যাপস নীতি চালু করেন। এর মাধ্যমে ঝাঁসি, সাতারা, নাগপুর প্রভৃতি রাজ্য ব্রিটিশরা দখল করে এবং এর ফলেই কিন্তু ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তারপর কুনওয়ার সিং ইত্যাদিরা ক্ষুব্ধ হয়েছিলেন এবং 1857 সালের বিদ্রোহে সফল নেতৃত্ব দিয়েছিলেন। 50 নম্বর প্রশ্ন হচ্ছে রায়তওয়ারি ব্যবস্থা কোথায় চালু হয়? 1792 সালে মাদ্রাজ প্রেসিডেন্সিতে রায়তওয়ারি ব্যবস্থা চালু হয়। এখানে কৃষক সরাসরি সরকারকে রাজস্ব প্রদান করত এবং জমির মালিক হিসাবে গণ্য হতো। মানে আগে জমিদারি ব্যবস্থা থেকে রায়তওয়ারি ব্যবস্থা আনা হয়। তো এই 50টা প্রশ্ন তোমরা পড়ো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।